সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো সংবাদে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ গ্যাস সরবরাহের ব্যবহারের দায়ে বাড়িতে 260টি চুলা বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 7 জনকে 4,40,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘ 4 বছর পর চলতি মাসের শেষ সপ্তাহে খুলছে ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্ত হাট। করোনার পরবর্তী সময়ে অন্যান্য সীমান্ত হাট খুলে দেওয়া হলেও বন্ধ ছিল কসবা সীমান্ত হাটটি। হাট খোলার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী সহ স্থানীয়রা। কসবা থেকে মোহাম্মদ মাজিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত হাট। আগামী 29 জুলাই থেকে হাট বসবে বলে জানিয়েছেন ভারত বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি। সীমান্ত হাট পরিদর্শন করেছেন হাট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দরা। পরিদর্শন দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এবং ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার সিপাহিজলা উপজেলার অতিরিক্ত জেলার ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার। ইন্ডিয়ার পার্টে যেই কাজগুলো বাকি আছে এগুলো আমরা করে আমরা আশাবাদী যে আমরা জুলাই মাসের শেষের দিকে হয়তো আমাদের এই বর্ডার হাটটি চালু করতে পারবো। আমাদের মোটামুটি আলোচনা যেটা হয়েছে সেটা আমরা কমিউনিকেট করবো অথরিটিকে। আফটার দ্যাট আমরা যদি সিদ্ধান্ত পেয়ে যাই তাহলে আমাদের 29 জুলাই সেটা সোমবার সেটা আমাদের রিওপেন একটা ইনঅগ্রেশন ডেট হবে। আর এখানে বাকি আমাদের যারা ভেন্ডর ছিল, কারা কারা ভেন্ডর ছিল এগুলো আলোচনা করেছি। ওদের তরফে কিছু কিছু কাজ আমাদের কমিটমেন্ট ছিল লাস্ট মিটিংয়ে, সেগুলি আমরা মোটামুটি কমপ্লিট করেছি। এখন আরও কিছু কিছু বিষয় রয়েছে রিওপেনিংয়ের আগে, সেটা আমাদের কমপ্লিট করতে হবে। করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালের মার্চে হাটটি বন্ধ ঘোষণা করে সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি। এই হাটটি বসে প্রতি রবিবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, রংপুরে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে আরও তথ্য জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আমাদেরকে জানান যে ইতিমধ্যে যেহেতু পুলিশ নিশ্চিত করেছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে সেখানে আবু সাইদ নামে একজন নিহত হয়েছে শিক্ষার্থী, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। কোটা আন্দোলনকারী ছাত্র আবু সাইদ কিন্তু মারা গেছে, এই ঘটনাটি ডাক্তার আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগেও এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখানে সাংবাদিক, পুলিশ সহ এখানে কোটা আন্দোলনকারী প্রায় 250 ছাত্র তারা আহত হয়েছে। এখানে কোটা আন্দোলনকারী ছাত্ররা জানিয়েছেন যে আমাদের যৌক্তিক দাবি, এই দাবিটি শুধু মেনে নিলেই এখানে হবে, আমরা কোনো এখানে দলের পক্ষে দাঁড়াইনি। তারা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াইনি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে। তারা বারবার একটি কথা বলছেন যে আমরা কোটা আন্দোলন করতেছি সবার মেধার ভিত্তিতে যেন চাকরি হয়, এ কারণে আমাদের আন্দোলন। তবে এখানে কিন্তু আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে প্রায় বেলা 2টা থেকে কিন্তু এখানে ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয় থেকে, কারমাইল থেকে, বিভিন্ন স্কুল থেকে তারা কোটা আন্দোলনের পক্ষে যখন ওরা মিছিল বের করেছিল তখনই কিন্তু এখানে হামলা করে, তাদের ভাষায় যে এখানে পুলিশ হামলা করে এবং ছাত্রলীগের একটি পক্ষ হামলা করে। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার সংযোগ স্থাপন করতে পারলে আমরা আবারও আমাদের সহকর্মী বাদশাহ ওসমানীর সাথে যোগাযোগ স্থাপন করব। দর্শক, আমরা আবারও লাইভে চলে যাচ্ছি। আমাদের সহকর্মী রংপুরে আছেন বাদশাহ ওসমানী, ওনার কাছে। বাদশাহ, যেমনটি আপনি বলছিলেন।
মুখর মেডিকেলে কিন্তু অনেক ছাত্র ভর্তি হয়েছে এখানে। বেগরবাগা বিশ্ববিদ্যালয় শুধু নয়, কারমাইকেলের ছাত্র রয়েছে, অনেক স্কুলের ছাত্র রয়েছে। মেডিকেলে কিন্তু এখানে আবু সাইদ যে মারা গেছে, এখানে উত্তপ্ত এখন কিন্তু ক্যাম্পাস, এখনও থেমে থেমে কিন্তু এখানে সংঘর্ষ চলছে। এখানে বারবার একটি বিষয় বলি, কোটা আন্দোলনের যৌক্তিক দাবি, কোটা আন্দোলনকারীদের বক্তব্য যে আমাদের যৌক্তিক দাবি যে সরকার এখানে মেনে নেয়, সেক্ষেত্রে আমরা আন্দোলন করব না। কিন্তু এখনও পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছেন, অনেকে এখানকার যারা ছাত্র যারা কোনো রাজনীতি করে না, তারা বলছে যে আমরা কোনো রাজনীতির বিপক্ষে দাঁড়াইনি। বারবার যে কথাটা তারা বলছে যে আমরা কোটা সংস্কার চাচ্ছি, এখানে আমরা সরকারের বিপক্ষেও যাইনি। আমাদের সরকার যদি এখানে মেনে নেয় আমাদের এই যৌক্তিক দাবি, সেক্ষেত্রে আমরা এখানে আর আন্দোলন করব না এবং আমরা সবাই ঘরে ফিরে যাব যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেবে না। এবং আরও যদি ছাত্র আহত হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি তারা এটা পালন করবেন এবং এটাতে তারা চালিয়ে যাবেন, এমনটি এখানকার নেতারা আমাদেরকে জানিয়েছেন। মুখর বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবশেষ যে ঘটনাটি ঘটেছে, যেখানে শিক্ষার্থী নিহত হয়েছে আবু সাইদ নামে, সে বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে পৌরসভা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্যানেল মেয়র মোহাম্মদ ইখতিয়ার হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুর নাহার মেরি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজসেবক মোহাম্মদ এনায়েত করিম ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ আরও অনেকে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেনবাগ উপজেলা প্রশাসন ও বেগমগঞ্জ উপজেলা বন বিভাগের উদ্যোগে এর আয়োজন করা হয়। বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা ASM শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাবণী। মানিকগঞ্জে হরিরামপুরে রাসেল ভাইপার সাপের উপদ্রবের নিরিখে চরাঞ্চলের 120 জন প্রান্তিক কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমের প্রতীক গ্রুপের চেয়ারম্যান SM ফারুকি হাসানের পৃষ্ঠপোষকতায় এর বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান খান স্বাগত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহেল সহ আরও অনেকে। বরিশালের গৌরনদীতে মেয়ের অত্যাচার নির্যাতন সইতে না পেরে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ মা বাবা। উপজেলা বড় কসবা গ্রামের মোহাম্মদ শাহজাহান হাওলাদারের স্ত্রী রেনু বেগম অভিযোগ করে বলেন, দ্বিতীয় মেয়ে শিল্পী আক্তার দীর্ঘদিন যাবৎ সম্পত্তি জোরপূর্বক আত্মসাৎ করার জন্য তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। সম্প্রতি তাদেরকে মারধর করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় তার মেয়ে। শেষ সম্বলটুকু হারিয়ে এখন বিপাকে বৃদ্ধ মা বাবা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি তাদের। চলো আমরা একসাথে জয় করব মানবতাকে, এই স্লোগানে আলোর দিশারি মানব সেবা সংগঠনের ৪র্থ বর্ষের পদার্পণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। কুমিল্লার দাউদকান্দির গয়েশপুরে এই আলোচনা সভা, পরিচিতি ও দোয়া মাহফিল হয়। আলোর দিশারি মানব সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা MA লতিফ ভূঁইয়ার উপস্থিতিতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোয়াজ্জেম হাজি। সার্বিক পরিচালনা ছিলেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ও আশরাফুল আলম। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি সাংবাদিক বেলাল হোসেন রিয়াজের পরিচিতি সভা হয়েছে। দুপুরে পাটোয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন রিয়াজের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ নুরুন নবী রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মুজিবুল হক মোল্লা। আমাদের ইসলামী মূল্যবোধ অবশ্য আমি মনে করি, আমি যেন দেখতে পাই আগামী দিনে এই আজকে এই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে H&I কাউন্সিলের এডুকেশন এক্সপো শুরু হচ্ছে আগামী 27 জুলাই। এদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত রাজধানী গুলশানে ওয়েস্টিন হোটেলে বসবে উচ্চশিক্ষার মিলন মেলা। এছাড়া 29 জুলাই চট্টগ্রাম দ্য পেলিং সোলা হোটেলে চলবে শেষ দিনের এই এডুকেশন এক্সপো। এই আয়োজন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন H&I কাউন্সিলের কর্মকর্তারা। সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা H&I কাউন্সিলের CEO রবিউল হুসাইন জানান, UK, অস্ট্রেলিয়া, কানাডা, USA ও মালয়েশিয়া সহ এই 5টি দেশে নামকরা
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিনিধিরা এই এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করবেন। জয়পুরহাটে ডাকাতির পর হত্যার মামলায় 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় 14 জনকে খালাস দিয়েছেন বিচারক। মামলার বিবরণে জানা যায় 2008 সালের 29 আগস্ট রাতে আসামিরা জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথায় ভিটি এলাকার প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি করতে যান। ঘরে ঢুকে ডাকাতরা প্রতুলের ছেলে পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় প্রতুল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে মাথায় আঘাত পায়। পরে প্রতুল ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রতুলকে মৃত ঘোষণা করেন। নদ নদীর পানি কমায় দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমার সাথে সাথে বেড়েছে নদী ভাঙন। কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙনে হুমকিতে পড়েছে তীরবর্তী বসতবাড়ি ও সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। ফুলবাড়ির কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরখ মণ্ডল এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। স্রোত ও ভাঙনে 100 মিটার সড়ক ও বসত এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শঙ্কায় পড়েছে গোলক মণ্ডল মুজিব কেল্লা, স্কুল, মাদ্রাসা, ব্রিজ সহ অসংখ্য বসতবাড়ি। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাড়ি ঘর দুয়ার ভেঙে নিয়ে গেছে, আমরা দাঁড়ানোর মতন আমাদের জায়গা নাই। এখন বাড়িতে পানি এসে ঢুকছে, ভাঙতেছে, আমরা এখন কোন জায়গায় যাব? হু হু করে পানি মুজিব কেল্লার পাশ দিয়ে যাচ্ছে। হু হু করে যাওয়ার কারণে যে বস্তা দিয়ে ব্যাগ ফেলাইছে সেই বস্তাগুলো নষ্ট হয়ে যাইতেছে। যদি প্রশাসনিকভাবে কোনো কাজ না করে তাহলে ওটা নদী গর্ভে চলে যাবে এবং ওই এলাকার হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হবে। নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটার প্রেক্ষিতে দেখে আসছেন, ওনার সাথে আলোচনা করে কি ন্যায় ব্যবস্থা নেওয়া যায় এটা পরে কথা বলবে, জানাবে আমাকে। মানে দেখে আসছে তো, আমার সাথে আলোচনা করবে। আজকে চিফ স্যার ঢাকায় আসলো, আলোচনা করে সিদ্ধান্তটা জানাবে। কাল পরশুর মধ্যে আমরা সিদ্ধান্ত পাবো আর কি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।